বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এই 10 মাসে প্রায় 11 বার বিদেশ সফর করেছেন। এবার তিনি লন্ডনে গেছেন, আর সেখানে গিয়ে তিনি যে পরিস্থিতিতে পড়েছেন সেটা বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানকেই এইভাবে বিদেশে গিয়ে পড়তে হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস আর জনাব তারেক রহমানের বৈঠকে আমরা পেয়েছি সফলতা। আমরা যা বলেছিলাম, ডাক্তার পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং আমি সহ আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমরা যে বলেছিলাম একটি 1-to-1 বৈঠক চাই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমরা প্রথম দিকে দুঃখ পেয়েছিলাম যে এখানে কেন বাংলাদেশ থেকে ভারতীয় এজেন্টের লোকেরা উপস্থিত হয়েছেন, কিন্তু এটা ছিল প্রথম দিকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। তার পরবর্তীতে ম্যাক্সিমাম টাইমটা তারা রুদ্ধদ্বার বৈঠক করেছেন 1-to-1। প্রিয় দর্শক, আমরা সরাসরি বলেছিলাম যে আমির খসরু মাহমুদ চৌধুরী কেন বাংলাদেশ থেকে লন্ডনে আসছেন। এই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে আমরা অন্য কাউকে চাই না, ভারতীয় কোনো দালাল এবং কোনো ব্যক্তি সেখানে উপস্থিত থাকুক আমরা চাই না। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই ঢাকা থেকে আমির খসরু রওনা দেওয়ার পর বলেছে লন্ডন বিএনপি কে যে আপনারা আমির খসরুকে একটি নাইট ক্লাবে ঢুকিয়ে দেন। আমার মনে হয় আগামী দিনে যুক্তরাজ্যের যিনি আমাদের এখানে ব্রিটিশ হাই কমিশনার আছেন সারাহ কুক, ওনাকে যেভাবে ছোট ছোট চুলে তেল মারা হয় অথবা ওনাদেরকে দেখলে আম্মা আব্বা ফিল করা হয়, এগুলো বন্ধ করা উচিত। ইউনূস সরকারের উচিত আগামী যে কয়েক মাস ক্ষমতায় আছে এই সারা কুককে কোনো ধরনের প্রোগ্রামে না ডাকা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ডক্টর ইউনূস নিরুপায় হয়ে তারেক রহমানের দরবারে হাজির। আমি কথা বলতে চাইছি ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিনিয়ত আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমরা সবসময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, বিএনপি, আওয়ামী লীগ এবং এনসিপি সহ দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। দর্শকের বিষয়টা না বেশি না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যেন আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু ধারাবাহিকভাবে একটু দেখিয়ে আসি। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এই 10 মাসে প্রায় 11 বার বিদেশ সফর করেছেন। এবার তিনি লন্ডনে গেছেন, আর সেখানে গিয়ে তিনি যে পরিস্থিতিতে পড়েছেন সেটা বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানকেই এইভাবে বিদেশে গিয়ে পড়তে হয়নি। অর্থাৎ চরম অপমানিত এবং অসম্মানজনক পরিস্থিতিতে পড়েছেন মোহাম্মদ ইউনূস। পাশাপাশি তিনি একেবারে হোটেল থেকে বেরোতেই পারছেন না এমন তো খবর রয়েছে। অর্থাৎ যে বিব্রতকর পরিস্থিতিতে তিনি পড়েছেন সেটা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত অসম্মানজনক বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তাই 10 মাসে 11 বার বিদেশ সফর করেছেন। তিনি লন্ডন সফরের উদ্দেশ্যে রওনা হতেই এটা নিয়ে প্রবল আলোচনা চলছে। অনেকে বলছেন তিনি বাকি 10টি সফর থেকে কি নিয়ে এলেন? আদৌ বাংলাদেশের কোনো উন্নতি হয়েছে, নাকি সরকারি টাকায় তিনি শুধু সফরই করে গেলেন? উল্টে লন্ডনে গিয়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। শতাধিকেরও বেশি মানুষ ইউনূসকে ঘিরে ধরে বিক্ষোভ করলেন। বলা যায় জনগণের তাড়া খেয়ে পালিয়ে বাঁচলেন ইউনূস। শুধু তাই নয়, তাদের দাবি বা ক্ষোভগুলো অবাক করার মতো। অনেকে বলছেন এই ঘটনার পর যতবার তিনি বিভিন্ন দেশে যাবেন এই আতঙ্ক তাকে তাড়া করে বেড়াবে। লন্ডনে বিক্ষোভকারীদের দাবি বাংলাদেশের তদারকি সরকারের ক্ষমতায় রয়েছেন মোহাম্মদ ইউনূস, কিন্তু দেশের উন্নতি হয়নি, বরং দিনে দিনে দেশের মান কমেছে। অর্থাৎ এতদিন ধরে দেশের অন্তরে যে অভিযোগগুলি উঠে আসছিল সেগুলি এবার বিদেশের মাটি থেকে উঠে এলো। তারা বলছেন এই 10 মাসে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এটাও ভারত একাধিকবার বলেছে এর আগে। সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয়েছে, এমনকি বস্ত্র শিল্পের শ্রমিকদের ওপরে লাঠিচার্জ করেছে পুলিশ। এমনকি শেখ হাসিনার আমলে যে সমস্ত জেহাদি সন্ত্রাসবাদ জেলে ছিল তাদের ছাড়া দিয়েছেন মোহাম্মদ ইউনূস। ফলে দেশে বেড়েছে বিশৃঙ্খলা। পাশাপাশি চলছে মব কালচার। যেমন আনসারুল্লাহ বাংলা টিমের নেতাকে জেল থেকে মুক্তি দেওয়ার পর ভারতকে দুটুকরো করার হুমকি দিয়েছিল, আর এর দায় ইউনূসকেই নিতে হবে। আর তাই এই খবর আন্তর্জাতিক মহল পর্যন্ত পৌঁছতেই বিদেশের মাটিতে বিক্ষোভ দেখা যাচ্ছে।
এমনকি তারা বিভিন্ন পোস্টার দিচ্ছে, সেখানে লেখা মুক্তিযুদ্ধের যে সম্মান সেটা ক্ষুণ্ণ হয়েছে মোহাম্মদ ইউনূসের আমলে। সেই ছবি ধরা পড়েছিল যখন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। তখন ইউনূস বলেছিলেন দেশের মানুষ চায় তাই এটা হয়েছে। অর্থাৎ কিছু কট্টরপন্থী এবং ছাত্র নেতাদের আগ্রাসী মনোভাবকে জনগণের মনোভাব বলে দিনের পর দিন চালিয়ে এসেছেন মোহাম্মদ ইউনূস। এমনিতেই বাংলাদেশের অন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধী শক্তিগুলি মাথাচাড়া দিয়েছে। বিক্ষোভ আন্দোলনে মুখরিত দেশের রাজপথ। এবার দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও বিক্ষোভের মুখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি থেকে সেটাই স্পষ্ট নজরে আসছে। একদিকে ইউনূসের বিরুদ্ধে পোস্টার লক্ষ্য করা যাচ্ছে, অন্যদিকে হাসিনার পক্ষে পোস্টার নজরে আসছে। পাশাপাশি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে ফেস্টুন দেখা যাচ্ছে। খবর পাওয়া যাচ্ছে প্রধান উপদেষ্টা যে হোটেলে রয়েছেন সেখানে শত শত মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। শুধু তাই নয়, বিক্ষোভ সমাবেশ করেছে তারা। এছাড়াও লন্ডনের বিভিন্ন জায়গাতে প্রতিবাদ বিক্ষিপ্ত আকারে লক্ষ্য করা গিয়েছে। প্রধান উপদেষ্টার লন্ডন সফরের আগেই মনে করা হচ্ছিল তিনি বিক্ষোভের মুখে পড়তে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মোহাম্মদ ইউনূস আর জনাব তারেক রহমানের বৈঠকে আমরা পেয়েছি সফলতা। আমরা যা বলেছিলাম, ডক্টর পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং আমি সহ আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমরা যে বলেছিলাম একটি 1-to-1 বৈঠক চাই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমরা প্রথম দিকে দুঃখ পেয়েছিলাম যে এখানে কেন বাংলাদেশ থেকে ভারতীয় এজেন্টের লোকেরা উপস্থিত হয়েছেন, কিন্তু এটা ছিল প্রথম দিকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। তার পরবর্তীতে ম্যাক্সিমাম টাইমটা তারা রুদ্ধদ্বার বৈঠক করেছেন 1-to-1। প্রিয় দর্শক, আমরা সরাসরি বলেছিলাম যে আমির খসরু মাহমুদ চৌধুরী কেন বাংলাদেশ থেকে লন্ডনে আসছেন। এই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে আমরা অন্য কাউকে চাই না, ভারতীয় কোনো দালাল এবং কোনো ব্যক্তি সেখানে উপস্থিত থাকুক আমরা চাই না। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই ঢাকা থেকে আমির খসরু রওনা দেওয়ার পর বলেছে লন্ডন বিএনপিকে যে আপনারা আমির খসরুকে একটি নাইট ক্লাবে ঢুকিয়ে দেন, সেজন্য সেখানে আনন্দে ফুর্তিতে থাকে, সেজন্য এই বৈঠকে না থাকে। ডক্টর পিনাকি ভট্টাচার্য বলে দিয়েছেন যে এখানে ভারতীয় কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সেই পক্ষের কোনো ব্যক্তি, কোনো তৃতীয় ব্যক্তি যেন এই বৈঠকে না থাকে। সর্বশেষ বৈঠক থেকে আমরা সেই সফলতাই পেলাম। শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য, স্বাগত জানানোর জন্য তাদেরকে নিয়ে একটি হলরুমে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান। তারপরেই তারা চলে গিয়েছেন একটি প্রাইভেট রুমে, যেই রুমের ভিতরে তারা দুইজন ছাড়া আর কেউ ছিলেন না। দেশ নিয়ে, দেশের আগামী ভবিষ্যৎ নিয়ে তারা কথা বলেছেন উদারভাবে, যেরকম বাবা আর সন্তানের ভিতরে একটি মিলন হয়, ভালোবাসা থেকে যে কথা হয়, এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এই মিলনটি আজকে ইতিহাস হবে বাংলাদেশে। এই বৈঠকের সৌজন্যতা রাখার জন্য ডক্টর খলিলুর রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পেশ সচিব এখানে উপস্থিত ছিলেন। আমরা তাদেরকেও কিন্তু চাইনি এই বৈঠকে থাকুক, কারণ শফিকুল আলমকেও আমরা প্রথম থেকেই বলে আসছি সেও ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করে। পেশ সচিবের উপরে রয়েছে আমাদের অনেক অবিশ্বাসের বিষয়, সেই কারণে আমরা চাইনি পেশ সচিব শফিকুল আলম, ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা তিনিও থাকুক, এবং আমরা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আরো একজন তাদের অপরিচিত ফিগার আমাদের কাছে এখানে ছিলেন, কিন্তু তারা ছিলেন মাত্র রিসেপশন করার জন্য। রিসেপশনের পরে রুদ্ধদ্বার বৈঠকে তারা কেউ ছিলেন না, কারণ এরপরে তারা সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তখন জবাব দিতে গিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আমরা তো শুধুমাত্র প্রথম দিকে সৌজন্য সাক্ষাৎ করেছি, মূল আলোচনা তাদের মধ্যে কি হয়েছে সেইখানে তো আমরা কেউ ছিলাম না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বের হয়ে এসেছে আমাদের বিজয়ের কথাটি, কারণ আমরা সেই বিজয়টি চেয়েছিলাম যে একটি রুদ্ধদ্বার বৈঠক হবে 1-to-1। শুধুমাত্র এই দুইজন থাকবে, এই ঘরে ভারতীয় কোনো পেতাত্তা থাকবে না। যদি এখানে শফিকুল আলম থাকতো তাহলেও হাসিনার কাছে এই সংবাদ চলে যেত, আমির খসরু মাহমুদের কাছে থেকেও ভারত এবং হাসিনার কাছে এই সংবাদ চলে যাবে, এই কথাটা আমাদের ছিল। কিন্তু সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রজ্ঞা, তারেক রহমান সাহেবের প্রজ্ঞায় তারা দুজনই মিলিত হয়েছেন, বাকিরা শুধুমাত্র টেলিভিশনের স্ক্রিনে সৌজন্য সাক্ষাৎ রিসেপশনে ছিলেন, কিন্তু মূল বৈঠক করেছেন তারা 1-to-1, যেখানে অন্য কেউ ছিল না। এখন যত নিউজে, যত কিছুতে যা কিছু আসবে সবগুলার 90% আপনারা বুকাস মনে করবেন, কারণ ওই জায়গায় আল্লাহর ফেরেশতা ছাড়া
আর কেউ ছিল না। তাই শুনলে আল্লাহর ফেরেশতারা শুনছে, আর ফেরেশতারা কোনো টিভিতে এসে টক শোতে এসে কথা বলে না, ফেরেশতারা রিপোর্ট দেয় আল্লাহর কাছে। তাই ওই আল্লাহর ফেরেশতা ছাড়া আজকের এই শুক্রবার দিনে আপনাদেরকে বলে রাখছি আর কেউ ছিল না। তাহলে তারেক রহমান সাহেবও কোনো মিডিয়ার সামনে এসে কথা বলেননি এবং বলবেনও না। কখনো তারেক রহমান সাহেব লন্ডনে আজকে এত বছরের মাঝে আমরা কখনো প্রেস মিটিং করতে উনাকে আমরা দেখি নাই, প্রেসের সামনে আসেন নাই। কিন্তু এমনি উনার সাধারণ সভা, জনসভা, ঈদ পুনর্মিলনী, রমজানের ইফতারি, বিভিন্ন সময় উনি বক্তব্য দিয়েছেন, সাংবাদিকরা রেকর্ড করেছেন, ছেড়েছেন। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারেক রহমানের জীবনে কোনোদিন লন্ডনে এত বছরের ভিতরে আসেননি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সাংবাদিকদের সামনেও আসেন না, তার পেশ সচিব শফিকুল আলম সাংবাদিকদেরকে ব্রিফ করেন। তাহলে এই যে আলোচনা হয়েছে, কে নিয়ে আলোচনা হয়েছে? ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধতার বিষয়ে 100% আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে আগামী নির্বাচন নিয়ে। রমজানের আগে চাইছে বিএনপি, রমজানের পরে পরই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ, যেটাকে 5 এপ্রিল হিসাবে আমি ঘোষণা দিয়ে রেখেছি, সেই 2টা তারিখই এখন হাতে আছে। এবং এই 2টা তারিখের ভিতরে খুব দূরত্ব নাই, রমজানের আগে আর পরে 1.5 মাসের ব্যবধান হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নতুন বছরের 3 মাস চেয়েছেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এবং সাংবাদিক সম্মেলনে ওরা বলেছেন যে এই সময়টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার রেখেছেন বিচার কার্যক্রমটাকে সম্পূর্ণ করার জন্য। আর এই বিচার কার্যক্রম যদি আগে শেষ হয়ে যায়, এমন আছে জানুয়ারি মাসে আপনারা নির্বাচন পেয়ে যাবেন, ডিসেম্বরে, নভেম্বরে, কোনো সমস্যা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেখানে কোনো ক্রাপণ্য করবেন না, একদিন সময় নষ্ট করবেন না। কিন্তু বিচার কার্যক্রম, সংস্কার এবং জাতীয় সনদ, যেটা জুলাই আগস্টে যেই সনদটা প্রকাশিত হবে, সেটা আমরা আশা করছি জুলাই মাসের যে কোনো তারিখে হবে। এমন আছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা 5 আগস্টেও হতে পারে। জুলাই সনদটা জুলাই মাসের 31-এর ভিতরে, অথবা 5 আগস্ট যদি তারা তারিখ দেয়। যেই 5 আগস্ট হাসিনা পালিয়ে গিয়েছিল, 1 বছর পরে এসে তারা যদি শপথ নেয়, শহীদ মিনারে গিয়েও যদি এই জুলাই এই সনদটাকে প্রকাশ করা হয়, করা হতে পারে, বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, মানে পেশ সচিবের পক্ষ থেকে জানানো হতে পারে কিভাবে হবে, বা সর্বদলীয় একসাথে হয়ে বৈঠকের ভিতরে এটাকে প্রকাশ করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজে। এই সমস্ত কার্যক্রমগুলা শেষ করে নির্বাচন যে কোনো সময় হবে বাংলাদেশে। আমরা হাসিনার বিচার, হাসিনার কুলাঙ্গা সঙ্গীদের বিচার, আর আমরা বিচার চাচ্ছি কার? যারা নাকি বাংলাদেশের প্রশাসনে থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের মায়ের সন্তানদেরকে হত্যা করেছে, আহত করেছে, আমাদের 25-30 হাজার মায়ের সন্তানকে। আমরা সেই বিচার চাচ্ছি। সেই বিচার আর সংস্কার যদি হয়ে যায়, নির্বাচন যে কোনো সময় রেডি বিএনপি, রেডি জামাত, 2টি প্ল্যাটফর্ম রেডি আছে নির্বাচনের জন্য। কারো জন্য কোনো আপত্তি নাই যদি সংস্কার আর বিচার কার্যক্রম শেষ হয়। আর সেই সময়টা নিশ্চয়ই রুদ্ধদ্বার বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলে দিয়েছেন তারেক রহমানকে, আর তারেক রহমান সাহেবও মায়ের আদেশ অনুপাতে সর্বপ্রথমেই মায়ের সালাম পৌঁছিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, এবং ইউনূস স্যারও উল্টা আপনার আম্মার কাছেও আমার সালাম দিবেন বলে দিয়েছেন। আমরা এটা ওপেন মিটিংয়ে শুরুতেই আমরা দেখে ফেলেছি, আপনারাও দেখে ফেলেছেন। কিন্তু রুদ্ধদ্বার বৈঠকে, দরজা নক করা বৈঠকে কি আলোচনা হয়েছে? প্রায় 1.5 ঘন্টা দরজা বন্ধ করে এই 2 জন নায়ক, বাংলাদেশের 2 নায়ক, আরেকজন নায়ক জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে এর আগে ডক্টর ইউনূসের একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল 1 ঘন্টার। সেই বৈঠক হওয়ার পরে বাংলাদেশের সাংবাদিকরা জানতে পেরেছিলেন জামাতের আমির রুদ্ধদ্বার বৈঠক করেছে 1 ঘন্টা ডক্টর ইউনূসের সাথে। তাই তারেক রহমানের সাথে, এটা তারেক রহমানের প্রাপ্য, উনি উপযুক্ত, এবং ওনার মাধ্যমে এখন দলের ভিতরে ভারতীয় যে কুলাঙ্গাররা আছে তাদের মুখে টেপ লাগিয়ে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে। আর বাংলাদেশের মাটিতে যদি বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা ভারতের পক্ষ নিয়ে, আওয়ামী লীগের পক্ষ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে কোনো কথা বলে, আপনারা নিজেরাই সেখানে প্রতিবাদ করবেন, আপনারা নিজেরাই প্রতিহত করবেন। আমরা চাই সোনার বাংলাটা সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে, সকল রাজনৈতিক দল কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ হবে ভারত বিরোধী বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মুক্ত বাংলাদেশ। তার সাথে আরো যারা ছিল ছোটখাটো দল হাসিনার সাথে, যারা ওই 15.5 বছরে বিভিন্ন ধরনের সুবিধা নিয়েছিল, তারা সকলকে বাদ দিয়ে নতুন বাংলাদেশের নতুন সংসদে থাকবে একটি সরকারি দল, আরেকটি বিরোধী দল, কিন্তু 2টা দলই থাকবে ভারতের বিরুদ্ধে ঐক্যমত, একসাথে তারা চলবে। কিন্তু রাজনীতির মাঠে যার যার আদর্শ নিয়ে জনগণের কাছে ভোটের জন্য যাবে। জনগণ যেই গ্রুপকে, যেই পার্টিকে সর্বোচ্চ ভোট দিবে, সেই পার্টিকে আমি অ্যাডভান্স সেলুট দিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। মানে আমার মনে হয় আগামী দিনে যুক্তরাজ্যের যিনি আমাদের এখানে ব্রিটিশ হাই কমিশনার আছেন, সারাহ কুক, ওনাকে যেভাবে ছোট ছোট চুলে তেল মারা হয়, অথবা ওনাদেরকে দেখলে আম্মা আব্বা ফিল করা হয়, এগুলো বন্ধ করা উচিত।
ইউনূস সরকারের উচিত আগামী যে কয়েক মাস ক্ষমতায় আছে এই সারা কুকরে কোন ধরনের প্রোগ্রামে না ডাকা, কারণ জবাবটা ওইভাবে দেওয়া উচিত। জনাব ডক্টর ইউনূসের এই যুক্তরাজ্য সফর, এটা কি সরকারি নাকি ব্যক্তিগত, এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে। যদি আমরা ধরি সরকারি, তাহলে সরকারি সফরের ক্ষেত্রে যুক্তরাজ্যের উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে কাউকে পাঠিয়ে ডক্টর ইউনূসকে রিসিভ করা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উচিত ছিল জনাব ইউনূসকে সাক্ষাৎ দেওয়া, ওনার সাথে মিটিং করা, কিন্তু এই কিছুই করে নাই। এখন আইসা আবার আমাদের বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, তিনি যে স্ট্যাটাস দিচ্ছেন, আমার কাছে মনে হয়েছে এটা আবার নতুন একটা খেলা, কোনটা যেন বাংলাদেশ মাইন্ড না করে, কারণ বাংলাদেশে যুক্তরাজ্যের বহুত ইন্টারেস্ট আছে। ঘটনা কি দেখেন, এখন পর্যন্ত যুক্তরাজ্য সফরে আছেন আমাদের প্রধান উপদেষ্টা। তো এর মধ্যে গত 1.5 দিনে বা 2 দিনে যা যা আমরা দেখছি, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সমালোচনার মুখে আছেন, তখন সারাহ কুক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে সে সন্তোষ প্রকাশ করছে। কি নিয়া? তার বক্তব্য হচ্ছে চলতি সপ্তাহে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে দারুণ ভালো লাগছে। আপনারা কি যুক্তরাজ্য সরকার স্বাগত জানাইছেন নাকি রাজা কিংস চার্লস তৃতীয় তিনি জানাইছেন? তিনি তো ডক্টর ইউনূসের পুরানা বন্ধু, ব্যক্তিগতভাবে তার সাথে তার সম্পর্ক। তিনি একটা অ্যাওয়ার্ড দিচ্ছেন, কিংস হারমোনি অ্যাওয়ার্ড। এটা অবশ্যই নিঃসন্দেহে গৌরবের যে ডক্টর ইউনূস এত বড় মাপের একটা অ্যাওয়ার্ড পাইছেন, ফাইন। কিন্তু যুক্তরাজ্য সরকার ডক্টর ইউনূসের সাথে কি সম্মানটা দিছে, কি স্বাগত জানাইছে, তেলবাজি করে এই মহিলা, বোঝাই গেছে। বলছে যে অধ্যাপক ইউনূসের কর্মসূচির পরিধি 2 দেশের গণতন্ত্র, বাণিজ্য বিনিয়োগ, জলবায়ু পদক্ষেপ, আঞ্চলিক নিরাপত্তা, রোহিঙ্গাদের প্রতি সমর্থনের ক্ষেত্রে যৌথ অঙ্গীকারের প্রতিফলন। আমি এটা কোনো প্রতিফলনই বুঝি নাই। এখন তিনি এটা নিয়ে তার ইংরেজিতে স্ট্যাটাস দিয়া তারা বলছে যে খুবই সুন্দরভাবে স্বাগত জানাইছে। তা আমার মনে হয় মাঝে মাঝে হয় কি, যে পশ্চিমাদের সাথে টিট ফর ট্যাট খেলা। এই ব্রিটিশ হাই কমিশনের সাথে যদি রাষ্ট্রের ক্ষতি না হয় আর কি, আবার হইতেও পারে সেটা জানি না, যে যুক্তরাজ্য বাংলাদেশকে কি কি সহযোগিতা করে, অথবা আমরা যুক্তরাজ্য থেকে কি কি অ্যাডভান্টেজ পাচ্ছি। যদি দেখা যায় যে না ভাই দিচ্ছে ভালো, দেশের স্বার্থ আছে, তাইলে চুপচাপ হজম করতে হবে। আর যদি মনে হয় যে না একটু গুতা টুতা দেওয়া যায়, 2-4টা অ্যাকশনে যাওয়া যায়, তাহলে কৌশলে ওই অ্যাকশনে যাওয়া উচিত। সাংবাদিকদের উচিত, দেখেন বিষয়টা ডক্টর ইউনূসের সাথে কানেক্টেড না, অনেকে এটারে ডক্টর ইউনূস কানেক্টেড করতেছেন, এটা বাংলাদেশের সাথে কানেক্টেড আপাতত। তো সেই ক্ষেত্রে এদেরকে বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত টাওয়াত না দিয়া, সরকারি অফিসিয়ালি কোনো দাওয়াত টাওয়াত না দিয়া হালকা একটু টানানো দেওয়া যেতে পারে। এখন এই যে বক্তব্যটা এই মহিলারা দিল, কেন? এটা হচ্ছে তৈলবাজি। কারণ এগুলো নিয়ে বাংলাদেশে যে আলোচনা সমালোচনা হচ্ছে, এরা কি সোশ্যাল মিডিয়াতে এগুলো বুঝতেছে না? এরা বাংলাদেশ থেকে তথ্য নিচ্ছে না? নিচ্ছে। যে কি অবস্থা বলো তো, ইউনূস সাহেব যাওয়ার পরে ম্যাডাম এই অবস্থা, কি বলো? তাড়াতাড়ি একটি স্ট্যাটাস দিয়ে লাইছে, দিয়া বুঝাইছে যে যেহেতু তিনি এখানে বাংলাদেশকে, যুক্তরাজ্যকে তিনি এখানে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশে, তো স্বাভাবিকভাবে একটু মারছে আর কি, তেল যেন ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকে। যাই হোক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ডক্টর ইউনূস নিরুপায় হয়ে তারেক রহমানের দরবারে হাজির। আমি কথা বলতে চাইছি ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে। আমাদের এই ভিডিওটি যে মুহূর্তে প্রচার হচ্ছে, ততক্ষণে নিশ্চিত করে বলতে পারি যে লন্ডনে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকটি ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে। বৈঠকের বিস্তারিত কি আলাপ হয়েছে না আলাপ হয়েছে, এগুলো আসলে যেহেতু এটি একান্ত বৈঠক এবং একান্ত বৈঠকের অনেক আলাপ আলোচনা বাইরে আসে না। তবে এই বৈঠকটি কেন, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরটি কেন? লন্ডন সফরটি মূলত একটি পুরস্কার গ্রহণ করবার জন্য, এবং যত না ব্রিটিশ কর্তৃপক্ষের সাথে বৈঠক, তার চেয়ে বেশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক। আমি যত না ব্রিটিশ কর্তৃপক্ষের সাথে বৈঠক কেন বললাম, যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন যুক্তরাজ্য সফরে গেলেন, তখন যুক্তরাজ্য কর্তৃপক্ষের কারো সাথে
পূর্ব থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট না করে তিনি চলে গেছেন। এক প্রকার তিনি ভেবেছেন যে সেখানে গিয়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট করব, করে সাক্ষাৎ করব। এই ভাবনার সবচেয়ে বড় কুঠারাঘাত হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাক্ষাৎ না পাওয়া। তাহলে আমরা ধরে নিতেই পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘ প্রায় ৮,০০০ কিলোমিটার যাত্রা করেছেন শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে। অথচ দেখুন, এই ডক্টর মোহাম্মদ ইউনূস কদিন আগে পর্যন্ত বিএনপি হাজারবার অ্যাপয়েন্টমেন্ট চেয়েও অ্যাপয়েন্টমেন্ট পায়নি। এই যে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস যে পদত্যাগ নাটক করলেন, তার আগেও, এই নাটকের আগেও বিএনপি অনেকবার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিল, চেয়েও অ্যাপয়েন্টমেন্ট পায়নি। এখন নিরুপায় হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে হাজির হয়েছেন। নিরুপায় এ কারণেই বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের শুরু থেকে একটি চাওয়া ছিল, প্রত্যাশা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতে ইসলামী এবং ছাত্রদের নতুন যে রাজনৈতিক দল এনসিপিকে নিয়ে আগামীর ক্ষমতার বলয় সাজাবেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এনসিপি কিংবা জামাতে ইসলামী নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে ইতিমধ্যে জড়িয়ে পড়া, জামাত ইসলামের আগে থেকেই, বাংলাদেশের জন্ম থেকেই তাদের পেছন থেকে বিতর্ক ছাড়ছে না। এ জীবনে জামাত ইসলামের পেছন থেকে অন্ততপক্ষে স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী বিতর্কটি কখনোই ছাড়বে না। সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত 10-11 মাসে এটি অন্ততপক্ষে বুঝে গেছেন যে আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে হলে বিএনপিকে লাগবে, এবং বিএনপির সাথে যদি একটা দ্বন্দ্ব থাকে তাহলে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে, এবং আওয়ামী লীগ ফিরে আসলে যেটি হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্য কারো পিঠ বাঁচবে না। এই জন্যই হাজারো কষ্ট স্বীকার করে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বয়সে, 85 বছর বয়সে দীর্ঘ জার্নি করে একটা সফরের ধকল সয়ে লন্ডনে চলে গেছেন তারেক রহমানের সাথে বৈঠক করতে। তারেক রহমান কিংবা বিএনপির সঙ্গে নানা রকম টানাপোড়েন তৈরি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ 1 বছর হতে চলল প্রায়। বিএনপি প্রধান তারেক রহমানের সকল মামলা খালাস হয়ে গেলেও আজ পর্যন্ত তারেক রহমান দেশে ফিরতে পারেননি। এই দেশে ফেরা, আগামীর ক্ষমতার বন্টন, আগামীর ক্ষমতার ভাগ বাটোয়ারা, এই কাজগুলো, এই আলাপগুলো করবার জন্যই মূলত লন্ডনে হাজির হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি জানি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান বৈঠকের ফলে বাংলাদেশের আসলে আগামীর রাজনীতি বা আগামীর যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা কতটুকু দূর হবে। কারণ বাংলাদেশের অর্ধেক মানুষের মতামত, জনমত আমি যদি বলি, সেটি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বাদ রেখে, আওয়ামী লীগকে আস্থায় না নিয়ে ডক্টর ইউনূস কিংবা তারেক রহমানও যদি মনে করেন যে একটি বৃহত্তম জনগোষ্ঠীকে বাদ দিয়ে আগামী নির্বাচনে তারেক রহমান অংশগ্রহণ করবেন, নির্বাচন করে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, এবং সেই নির্বাচন, সেই প্রধানমন্ত্রিত্ব আসলে সাস্টেইনেবল হতে হলে, টেকসই হতে হলে তারেক রহমানেরও চিন্তা করতে হবে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে না। এই মুহূর্তে এটি মোটামুটি এক প্রকার নিশ্চিত যে তারেক রহমান বা বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে। আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে, আওয়ামী লীগের প্রতি মানুষের জনসমর্থন আছে, ইত্যাদি যত কিছুই থাকুক না কেন, এই মুহূর্তে আওয়ামী লীগের সবচেয়ে বড় যেটি সংকট, সবচেয়ে বড় যেটি সমস্যা, আওয়ামী লীগের যত জনপ্রিয়তা থাকুক না কেন, এই জনপ্রিয়তাকে ক্যাশ করে ক্ষমতায় নিয়ে যাওয়াটা কঠিন ব্যাপার। এর প্রধানতম কারণ হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্ব। একমাত্র শেখ হাসিনাকে দিয়ে তো আর সারা বাংলাদেশের 300টা আসনের নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। 300 আসনে এই মুহূর্তে 16 বছর যাবৎ ক্ষমতায় থাকবার কারণে নানা বিতর্কে
বিতর্কে জড়িয়ে গেছে, কেন্দ্রীয় নেতৃত্ব বিতর্কে জড়িয়ে গেছে, জেলা নেতৃত্ব বিতর্কে জড়িয়ে গেছে। এই নেতৃত্বগুলোকে আবার পুনর্গঠন করে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে যাওয়া, যতটাই জনপ্রিয়তা থাকুক না কেন, সবচেয়ে বেশি জনপ্রিয়তা থাকুক না কেন, অন্ততপক্ষে একটি টাইম আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। সেই জায়গায় আগামীর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, এটি এক প্রকার নিশ্চিত। বিএনপির উচিত হবে যে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচনে অংশ নেওয়া, নইলে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি দেশে এবং বিদেশে আসলে গ্রহণযোগ্য হবে না। এখন দেখার বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের এই বৈঠকটির ফলে বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন আসে আমরা সেটি দেখব। আমরা হয়তো খুব শীঘ্রই সেই বিষয়গুলোর ফলাফল পাবো। যেমন তারেক রহমান দীর্ঘদিন দেশে আসতে পারছেন না, আওয়ামী লীগের পতন হবার 1 বছর হতে যাচ্ছে, তারপরেও আসতে পারছেন না। এই বৈঠকটির পরে তারেক রহমান দেশে আসতে পারেন কিনা, রাজনীতিতে একটা সুবাতাস বয় কিনা, সবার রাজনীতির একটা সহ অবস্থান তৈরি হয় কিনা, এগুলো দেখবার জন্য আরো কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই, সবাই ভালো। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখাবো না কোনো ভিডিওতে, তার মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।